হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ থেকেই শুরু হয়েছে এসএসসি জিডির পরীক্ষা। তো আজ যাদের পরীক্ষা হলো, আশা করি প্রত্যেকের ভালো পরীক্ষা হয়েছে, প্রত্যেকের আশানুরূপ পরীক্ষা হয়েছে। এসএসসি জিডি পরীক্ষার জন্য আমরা এতদিন ক্লাস করিয়েছি, ম্যাথ রিজনিং করিয়েছি, জিকে করিয়েছি। আর তোমাদের আগেই আমি বলেছিলাম যে পরীক্ষা যখনই শুরু হয়ে যাবে তখন থেকে আমরা অ্যানালাইসিস ক্লাস করাবো। আজ থেকে অ্যানালাইসিস ক্লাস শুরু হচ্ছে। মোটামুটি যতদিন পরীক্ষা চলবে, যতদিন পারবো তোমাদের অ্যানালাইসিস ভিডিও দেবো। আজ হচ্ছে তোমাদের যে 20 ফেব্রুয়ারি 2024, আজ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে পরীক্ষা হয়েছে, সেই দুটো শিফটের জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো মোট আমি এখান থেকে 30টি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি। সেই 30টি প্রশ্ন তোমাদের কাছে দেখাবো। কারণ এখানে অ্যানালাইসিস করার মানেটা হচ্ছে কি, এসএসসির পরীক্ষাতে দেখবে কি, এসএসসির পরীক্ষাতে যে এরপর তোমাদের যা পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু হুবহু কমন যদি নাও পাও, এমনকি হুবহু কমন প্রশ্নও পাবে, রিলেটেড প্রশ্ন প্রচুর পাবে, এবং হুবহু কমন প্রশ্নও পাবে যেগুলো এসছে বা রিপিট হবে, প্রচুর রিপিট হবে প্রশ্ন। তাই তোমাদের অ্যানালাইসিস, প্রত্যেকটা অ্যানালাইসিস ভিডিও ইম্পর্টেন্ট হবে। কারণ আজ হচ্ছে 21 তারিখ, যার 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এখন আমরা এটা করবো। আর সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7:30-এর যে ক্লাসটা আমাদের চলছিল সেই ক্লাসে আমরা ম্যাথ রিজনিং অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কি কি প্রশ্ন আছে দেখা যাক। প্রথম প্রশ্ন আমাদের ছিল, বর্তমান সিজেআই এর নাম কি? সিজেআই অর্থাৎ কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? কারেক্ট আনসার কি হবে? DY চন্দ্রচূড়। DY চন্দ্রচূড় হচ্ছেন বর্তমান ভারতের সিজেআই। আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই বলছে যারা পরীক্ষা দিয়েছে, না স্যার এটা সিজেআই ছিল না, এটা সিসিআই ছিল। সিসিআই বলতে কি? কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, যদি সিসিআই ছিল তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে রবনীত কর। ঠিক আছে, তো যেটাই ছিল এই দুটোর মধ্যে উত্তর হবে। তাহলে এটা হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্ট থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাপয়েন্টমেন্ট পার্টটা, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের প্রসেস বলে দেবো একটু পরে। আর এই যে প্রশ্নগুলো এসছে না, আমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসছে প্রিভিয়াস ইয়ার থেকে। 2021 সাল এবং 2023 সালের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন দিচ্ছে, 10টা 12টা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। তো যদি তোমরা 2021 সাল এবং 2023 সালের যে পরীক্ষা হয়েছিল, যেখানে 3095টা জিকে ছিল মোট, তার পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, খুব সুন্দর করে পিডিএফ তৈরি করা হয়েছে যাতে খুব সহজে তোমরা সেটাকে প্রিন্ট করে বের করতে পারো। 3095 প্রশ্নের বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে 89 72 74 54 54 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমাকে 90 টাকা পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 90 টাকা। পেমেন্ট করার পর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে স্ক্রিনশট দিতে হবে, তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, আর সেই একই প্রসেস হচ্ছে, যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 59 পে করতে হবে আর স্ক্রিনশট দিতে হবে। চলো নেক্সট যে আমরা কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে, রঙ্গস্বামী কাপ কিসের সাথে সম্পর্কিত? রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে সম্পর্কিত? রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট থেকে অনেক সময় প্রশ্ন আছে যে দলীপ ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত? দলীপ ট্রফি হচ্ছে ক্রিকেট। অনেক সময় প্রশ্ন আছে ইরানি কাপ কিসের সঙ্গে যুক্ত? সেটাও হচ্ছে ক্রিকেট। রঞ্জি ট্রফি কিসের সঙ্গে যুক্ত? সেটাও হচ্ছে ক্রিকেট। তো এই তিনটা মনে রাখবে, তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 নাম্বার একটা প্রশ্ন ছিল, সঙ্গীত সাহিত্য পুরস্কার 2023 কে পেয়েছে? তো এই প্রশ্নটা ঠিকঠাক উত্তরটা পাওয়া যায়নি, কারণ অপশনগুলো বলতে পারেনি, তাই উত্তরটাও এখানে খুঁজে বোঝা যাচ্ছে না কি হবে। এখানে দু রকমের পুরস্কার হয়ে থাকে, একটা হচ্ছে সঙ্গীত একাডেমি পুরস্কার, ঠিক আছে, আর সাহিত্য একাডেমি পুরস্কার। সঙ্গীত একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। তো তার মধ্যে প্রশ্নটা কেমন ছিল ঠিক জানা যায়নি, তো এইগুলো কিন্তু করে নিও, এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বর দেখো, নিম্নের কোন মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্য গঠন করার জন্য ডক্টর ভীমরাও আম্বেদকর পুরস্কার প্রদান করা হয়েছে? এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন দিয়েছে, যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভয়মুক্ত রাজ্য গঠন করার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর হচ্ছে যে স্পোর্টস থেকে প্রশ্নটা দিয়েছে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। এশিয়ান গেমস 2022 কোথায় আয়োজিত হয়েছে? 2022 সালের যে এশিয়ান গেমস সেটা কোথায় আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার হবে চীন। চীনের হংঝাও শহরে।
এখন তোমাদের পরবর্তী যে পরীক্ষায়, সেই পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে এশিয়ান গেমস কবে প্রথম হয়েছিল বা প্রথম কোথায় হয়েছিল। 1951 সালে প্রথম হয়েছিল ভারতের নিউ দিল্লিতে। আচ্ছা, দ্বিতীয়বার কবে হলো? দ্বিতীয়বার ভারতে কবে হলো? 1982 সালে দ্বিতীয়বার ভারতে আয়োজিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে লাস্ট যেটা 2018 সালে কোথায় হয়েছিল? তো 2018 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা। আগামী 2026 সালে এটা কোথায় হবে? 2026 সালে হবে জাপানের নাগোয়াতে। 6 নম্বর, বিরজু মহারাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ হচ্ছে লখনৌয়ের কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। লখনৌয়ের আগত কালকা বিনন্দাবিন ঘরানার সঙ্গে যুক্ত, কত্থক নৃত্যের সঙ্গে তিনি যুক্ত। যদি এরপর প্রশ্ন আসে যে বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তখন বলতে হবে কত্থক। নেক্সট প্রশ্নে যাব। দেখো নেক্সট প্রশ্ন আমরা যেটা এসেছিল, আর জ্যোতিবা ফুলে কোন সংস্থা স্থাপন করেছে? দেখো এখানে যত রকমের প্রশ্ন আমরা দেখছি বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। 2021-22 সালে বেশিরভাগ প্রশ্ন এসছে, জ্যোতিবা ফুলে প্রশ্ন এসছে, বিরজু মহারাজ এসছে, এশিয়ান গেমস এসছে, প্রত্যেকটা প্রশ্নই বিগত বছরে এসছিল। জ্যোতিবা ফুলে কোন সংস্থায় স্থাপন করেন? সত্য সাধক সমাজ জ্যোতিবা ফুলে স্থাপন করেছিলেন। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতি থেকে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা ঠিকঠাক জানতে পারা যায়নি, তাই এটার উত্তরটাও ক্লিয়ার করতে পারছি না তোমাদের কাছে, একটু সাউন্ডের সমস্যা হবে, ঠিক আছে, তো একটু ম্যানেজ করো। নেক্সট দেখো 9 নাম্বার, এম.এস. শুভালক্ষ্মী কত সালে ভারতরত্ন পুরস্কার পান? এম.এস. শুভালক্ষ্মী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? কারেক্ট আনসার হবে 1998 সালে। 1998 সালে এম.এস. শুভালক্ষ্মী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ভারতের প্রথম সঙ্গীতজ্ঞ ব্যক্তি, সঙ্গীত বিশেষজ্ঞ বা প্রথম সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এরপর পেয়েছেন যেমন হচ্ছেন, ঠিক আছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বিশ্ববিখ্যাত গায়িকা, তিনিও পেয়েছেন ভারতরত্ন। 10 হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন ছিল, সেটা ঠিকঠাক জানতে পারা যায়নি, তো 30টা প্রশ্ন আছে, মন দিয়ে দেখতে থাক। 11 ছিল আর্থিক সর্বেক্ষণ থেকে একটা প্রশ্ন ছিল, এটাও ঠিকঠাক বলতে পারছি না। তো মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে প্রশ্ন দিচ্ছে, মানে এর পরের শিফটগুলোতেও দেবে, তো যদি প্রশ্ন থাকে তোমাদের কাছে কালেক্ট করা তো দেখে নিও একটু। এরপর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা পেয়েছি, প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে আলোচনা করব, দেখতে পাচ্ছ, তো মন দিয়ে একটু দেখো, কিন্তু একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ কেউ করো না। ভারতীয় উপমহাদেশের ভাষা থেকে একটি প্রশ্ন ছিল। দেখো ভারতীয় উপমহাদেশে অনেক রকমের ভাষা আছে, 22টি সরকারি ভাষা আছে, সেটা 8ম তফসিলে যুক্ত আছে। তো কি ধরনের প্রশ্নটা ছিল ঠিক জানা যায়নি, তাই উত্তরটাও এটা করতে পারলাম না। এর হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে সরানোর প্রক্রিয়া হলো কেমন? হাইকোর্টের প্রধান বিচারপতিকে কি অত সহজে সরিয়ে দেওয়া যায়? না, নিয়োগ প্রক্রিয়া যেমন কঠিন, সরানোর প্রক্রিয়াটাও কঠিন, তাহলে এটা হচ্ছে কঠিন প্রক্রিয়া। অপশনগুলো ছিল সরল প্রক্রিয়া, কঠিন প্রক্রিয়া, এই ধরনের অপশন ছিল, তাহলে কঠিনটাই হবে কারেক্ট। নেক্সট হচ্ছে নরেন্দ্র, আচ্ছা অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করবেন? নিয়োগ করবেন রাষ্ট্রপতি, ঠিক আছে। 14 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটা স্টেডিয়াম হয়েছে, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা আহমেদাবাদে অবস্থিত। কোথায় অবস্থিত? আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, কয়েকটা স্টেডিয়ামের নাম বলছি, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লিতে অবস্থিত। এম চিন্নস্বামী ক্রিকেট স্টেডিয়াম চেন্নাইতে অবস্থিত। আর এই সম্প্রতি চিন্নস্বামী ক্রিকেট স্টেডিয়ামের একটা গ্যালারিকে দাওয়াল বা রাহুল দ্রাবিড়ের নামে উৎসর্গ করা হয়েছে। তারপর হচ্ছে ব্রেবরন ক্রিকেট স্টেডিয়াম মহারাষ্ট্রে অবস্থিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম, এটাও মুম্বাইতে অবস্থিত। অরুণ জেটলি স্টেডিয়াম, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটা ছিল, সেটার নামটা পরিবর্তন করে অরুণ জেটলি করা হয়েছে। এইগুলো ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ওড়িশি কোন রাজ্য এর সাথে যুক্ত? ওড়িশি হচ্ছে ভারতের একটি ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য, এটা হচ্ছে ওড়িশা রাজ্যের সঙ্গে যুক্ত। ভারতের ধ্রুপদী নৃত্যগুলোর মধ্যে হচ্ছে যেমন ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশা, মণিপুরি হচ্ছে মণিপুর, মোহিনী আট্টম হচ্ছে কেরালা, তারপর হচ্ছে কথাকলি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এইভাবে রয়েছে। নেক্সট দেখবো আমরা 16, ধ্যানচাঁদ পুরস্কার কত সালে শুরু হয়?
দু রকমের ধ্যানচাঁদ পুরস্কার আছে, মনে রাখবে। তো কীরকম অপশন ছিল, যদি 2002 অপশন ছিল তাহলে কিন্তু 2002 হবে। একটা ধ্যানচাঁদ পুরস্কার আছে যেটা 2002 সালে শুরু হয়েছিল, আর রিসেন্টলি যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার আগে দেওয়া হতো তার নামটা বর্তমানে চেঞ্জ করে এটা করে দেওয়া হয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করে দেওয়া হয়েছে। তো এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা 1991-92 চালু হয়েছিল, প্রথম প্রদান করা হয়েছিল বিশ্বনাথন আনন্দকে। নেক্সট দেখবো 17 নম্বর প্রশ্নটা কি আছে। এগুলো হচ্ছে সেকেন্ড শিফটে এসেছিল, 17 থেকে প্রশ্ন যেগুলো আছে সেগুলো সেকেন্ড শিফটে। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছে? আমরা বহুতবার পড়েছি, পরীক্ষাও এসছে বহুতবার। 25 এপ্রিল 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। রাজা রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরে হচ্ছে 1848 সালে শিখরা ইংরেজদের পরাজিত করলে এই সন্ধির বিলোপ ঘটে, তখন রাজা দিলীপ সিং এর সঙ্গে ইংরেজদের লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়। এখন পরবর্তী যে পরীক্ষা সেখানে বলতেই পারে যে লাহোর সন্ধি কত সালে হয়েছিল, তখন তোমাকে বলতে হবে 1848 সালে লাহোর। আরেকটা প্রশ্ন দিয়েছিল যেটা এখানে আমার টাইপ করা হয়নি, যে তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। তরায়নের যুদ্ধগুলো সম্পর্কে তোমাদের বলি। 1191 সালে তরায়নের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছেন। আর 1192 সালে তরায়নের দ্বিতীয় যুদ্ধ, আবার মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, যেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হচ্ছেন। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর এটা হলো তাহলে 1809 সালে অমৃতসরের সন্ধি, 1848 সালে হচ্ছে লাহোর সন্ধি। ক্রিকেট বল সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, বলের ব্যাস বা পরিধি বা ওজন কি দিয়ে তৈরি হয়, এই ধরনের প্রশ্ন রিলেটেড থাকতে পারে, যেটা আপাতত আমি ক্লিয়ার কোশ্চেন পাইনি, তাই এটা হচ্ছে না। 19 হচ্ছে নীতি আয়োগকে কি বলা হয়? নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের 2021 আর 2022 এই দুটো করতে পারো না, অনেক কাজে দেবে। 10টা প্রশ্ন সেখান থেকে সিওর পেয়ে যাবে। যদি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে এসএসসি জিডি পিডিএফ লিখে পাঠাও, বলে দেবো যে কিভাবে পিডিএফ পাবে। 20 নম্বর হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? এই প্রশ্নগুলো তো কতবার করিয়েছি, তার কোনো ঠিক নেই। 2011 সালের যে সেন্সাস, সেখান থেকেও প্রত্যেকদিন প্রশ্ন দেবে, এটা ধরা বাঁধা রয়েছে, দেবেই দেবে। তো এটা হচ্ছে কেরালার মহিলা সাক্ষরতার হার সর্বাধিক, পুরুষ সাক্ষরতার হারও সর্বাধিক হচ্ছে কেরালায়। দ্বিতীয় স্থানে অবস্থিত লাক্ষাদ্বীপ, এবং মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে রাজস্থান। এই দেখো, নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল কবে, এটাও প্রশ্ন থাকতে পারে। তো 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছে। প্ল্যানিং কমিশন, যেটা 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয়। 21 হচ্ছে অনুচ্ছেদ 333 কিসের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 333 ভারতের সংসদে অর্থাৎ ভারতের পার্লামেন্টে, লোকসভায় যে অ্যাংলো ইন্ডিয়ানের একটা রিজার্ভেশন রয়েছে, অ্যাংলো ইন্ডিয়ান সদস্য এর যে সংরক্ষণের ব্যবস্থা আছে, সেই অ্যাংলো ইন্ডিয়ান সদস্যের মনোনয়ন সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 333-তে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের নিয়ম সম্পর্কে বলা হয়েছে। এটা রাজ্যপালের নিয়োগ হবে, রাজ্যপালের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। রাজ্যপালকে নিয়োগ করবেন কে? রাষ্ট্রপতি। প্রত্যেকটা রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন। রাজ্যপালের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 155, 155 নম্বর আর্টিকেল। তো আর্টিকেল ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো তোমাদের পড়ে যেতে হবে, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ভারতের বর্তমান সিডিএস এর নাম কি? সিডিএস, দেখো সিডিএস পদটা এই কয়েক বছর আগেই চালু করা হয়েছে, এই পদটা আগে ছিল না। সিডিএস এর পুরো নাম হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, ভারতের যে ডিফেন্সগুলো আছে, যেমন জলশক্তি, বায়ুশক্তি, স্থলবাহিনী, এগুলোর প্রত্যেকটার হেড হচ্ছে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন রাওয়াত। কি রাওয়াত মনে পড়ছে না, তাহলে রাওয়াত, যেটা কিছুদিন আগেই যিনি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে মারা গেলেন, ঠিক আছে, সেই রাওয়াত। আর বর্তমানে সিডিএস হচ্ছেন অনিল চৌহান। আচ্ছা সরি, নামটা হচ্ছে বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত, খুবই দুঃখজনক ঘটনা, কিছুদিন আগেই সেই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে মারা গেছেন। অনিল চৌহান বর্তমান। ঠিক আছে,
এরপর হচ্ছে বনালী উৎসব কোন রাজ্যের একটি হিন্দু উৎসব? বনালী উৎসবটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের একটি হিন্দু উৎসব, যেখানে কোন দেবীর পূজা করা হয়? মহাকালী পূজা করা হয়, অর্থাৎ কালী মায়ের পূজা করা হয়, মহাকালীর পূজা করা হয়। প্রশ্ন থাকতেই পারে বনালুতে কোন দেবীর পূজা করা হয় বা কোন দেবীকে উৎসর্গ করা হয় বনালী উৎসব, প্রশ্ন থাকতে পারে। 25 হচ্ছে নিম্নের কে হলেন একজন বাঁশি বাদক? বাঁশি বাদক। কারেক্ট আনসার কি হবে? যে অপশনগুলো ছিল তাদের মধ্যে সঠিক উত্তর পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ হচ্ছেন একজন বাঁশি বাদক। আরও যদি তোমাদের কাছে বাঁশি বাদকের নাম জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করে দাও। নেক্সট প্রশ্নটা দেখবো 26 দেখবো অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম কি? তো গভর্নরগুলোও করতে হবে কোন রাজ্যে কি গভর্নর আছে, এখান থেকে প্রশ্ন দিচ্ছে। এস আব্দুল নজির হচ্ছেন অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম, বর্তমান গভর্নর। ইউএনডিপি থেকে একটি প্রশ্ন ছিল, তো কি প্রশ্ন ছিল ঠিক জানা যায়নি। তো এখান থেকে সাধারণত প্রশ্ন হতে পারে এর পুরো নাম কি? পুরো নাম বললে হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল যদি বলা হয় তখন হবে 1965। হেডকোয়ার্টার এটা হয়তো ঠিক মনে পড়ছে না, নিউ ইয়র্কে হেডকোয়ার্টার আছে, ঠিক আছে। 28 দেখো ভারতের সংবিধান সভা থেকে একটি প্রশ্ন ছিল। ভারতের সংবিধান থেকে প্রশ্নটা কি ছিল ঠিক জানা যায়নি, তবে এখান থেকে প্রশ্ন থাকা মানে প্রশ্ন হতে পারে ভারতের সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। দ্বিতীয় বৈঠক কবে হলো? 11 ডিসেম্বর 1946 সালে। প্রথম অস্থায়ী সভাপতি কে হলেন? সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা যতজন সদস্য ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন, সেজন্য সচিদানন্দ প্রথম অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছিল। আর প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধানকে গৃহীত করা হয়েছিল। আর 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়। এই প্রশ্নগুলোই পেয়েছি, এই 28টা প্রশ্ন। এখান থেকে তোমাদের আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে, খুবই কাজে লাগবে।